দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা গল্পটি নিয়ে একটু আলোচনা করব, লাইন ধরে ধরে, প্রত্যেকটি লাইন ধরে ধরেই আলোচনা করব। তারপর আমার এই ভিডিওতে থাকবে যে আমরা এই নদীর বিদ্রোহ থেকে কি শিখলাম, বা এই নদীর বিদ্রোহ থেকে যে ধরনের ছোট ছোট প্রশ্ন, ধরো কিছু প্রসঙ্গ টাইপের যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা দু চারটে আলোচনা করব এবং কিছু এমসিকিউ প্রশ্ন উত্তরও আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। প্রথমে আমরা আগে দু চারটে কথা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনে নিই। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 খ্রিস্টাব্দে সাঁওতাল পরগনার দুমকা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তাদের আদি নিবাস ছিল বর্তমানে ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুর নামক একটি জায়গায়। আমরা সকলেই মানিক বন্দ্যোপাধ্যায় নাম জেনে থাকলেও তার প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আসলে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তিনি তার লেখা লিখতে চাননি বলেই তিনি তার ছদ্মনাম মানিক লিখেছিলেন, বা মানিক এই নামটি তিনি ব্যবহার করতেন সব জায়গায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অনার্স পড়তেন অঙ্ক সাবজেক্ট নিয়ে, অর্থাৎ তিনি অঙ্কে অনার্স করছিলেন এবং এই অনার্স করতে গিয়ে তিনি অনেকগুলি গল্প লিখেছিলেন। তার মধ্যে আমরা অতসী মামি নামক যে গল্পটি আমরা জেনে থাকি সেই গল্পটি উল্লেখযোগ্য। আমরা এটাও দেখতে পাই মাত্র 21 বছর বয়সে তার একটি উপন্যাসও লেখা হয়ে গিয়েছিল। সেই উপন্যাসটির নাম ছিল দিবারাত্রির কাব্য। যদিও দিবারাত্রির কাব্য তার প্রথম উপন্যাস নয়, তার প্রথম উপন্যাস হলো জননী। তার অন্যান্য প্রচুর গল্প রয়েছে। সেই অন্যান্য গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অতসী মামি, সরীসৃপ, মিহি ও মোটা, বউ, সমুদ্রের স্বাদ, ভেজাল, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী, লাজুকলতা প্রভৃতি। তার একটি উপন্যাসের নাম আমরা সকলেই কম বেশি জানি, সেটি হলো পদ্মা নদীর মাঝি। সেই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি আমাদের বাঙালি পাঠক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। আমরা এটাও জানি যে 1956 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছিলেন। এবারে আমরা গল্পটির শুরু করব, অর্থাৎ গল্পটি আমরা লাইন ধরে ধরে আলোচনা শুরু করব। নদীর বিদ্রোহ। মানিক বন্দ্যোপাধ্যায় 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। অর্থাৎ 4:45, তোমরা দেখবে ট্রেনের বিভিন্ন সময় হয়, সেই 4:45 একটি প্যাসেঞ্জার ট্রেন ছিল। আর তার আগেই বলে দিই, নদের চাঁদ রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতো। তো সেই রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করার সুবাদে তাকে প্যাসেঞ্জার ট্রেনটি সে রওনা করে দিয়ে তার একজন নতুন সহকারী ছিল বা পার্টনার ছিল, তাকে ডেকে বলল যে আমি চললাম। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বললেন, আজ্ঞে হ্যাঁ। মানে আকাশে তখন প্রচন্ড মেঘ ছিল। সে মেঘের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না? কি বলো? অর্থাৎ অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হবে না। নতুন সহকারী একেবারে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলল, আজ্ঞে না। অর্থাৎ এতদিন ধরে বৃষ্টি, অনেকদিন ধরে বৃষ্টি হয়েছে, সেই এতদিন ধরে বৃষ্টি হয়ে চারিদিকে জলে থই থই অবস্থা হয়ে গিয়েছে। তো সেই নতুন কর্মচারীটি একবার আকাশের দিকে তাকিয়ে, একবার নিচের দিকে তাকিয়ে, চারিদিকে তো জল লেগেছিল, সেই জলের দিকে তাকিয়ে বলল, আগে হবে না, আপনি যেহেতু বলছেন তাহলে হবেই না। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটতে লাগিল। অর্থাৎ লাইন ধরে ধরে, চারিদিকে তো জল হয়ে গেছে, লাইন ধরে ধরে হাঁটতে লাগলো। লাইন ধরে ধরে দেখবে তোমরা মাঠের মধ্যে দিয়ে যে রেল লাইন গুলো থাকে, সেগুলো আমরা অনেক সময়, যেহেতু উঁচা থাকে অনেকটা রেল লাইন গুলো, সেগুলো আমরা লাইন ধরে ধরে হাঁটি, আমাদের ভালোও লাগে, কিন্তু সাবধানে হাঁটতে হয়। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে। অর্থাৎ কতদিন তাহলে বৃষ্টি হলো? কন্টিনিউ 5 দিন অবিরত বৃষ্টি হয়েছে, আর আজকে এই বিকেলের দিকে বৃষ্টি থেমেছে। 5 দিন নদীকে দেখা হয় নাই। আসলে ওখানে একটা নদী ছিল, সেই নদীকে দেখার শখ হচ্ছে আমাদের নদের চাঁদের। অর্থাৎ নদের চাঁদ নদীকে দেখতে ভীষণ ভালোবাসে। নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগলো। অর্থাৎ এতদিন পরে আমি নদীকে দেখবো, একটা কি সুন্দর মনের মধ্যে একটা ভাব তৈরি হতে লাগলো যে ছেলে মানুষরা যেমন করে, আমি সেই কথাই বলছি। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাবে। অর্থাৎ আকাশে প্রচন্ড মেঘ করে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আবার বৃষ্টি শুরু হবে। তো কিন্তু তাতে কি হয়েছে, তা হোক, আমি সেই নদীকে দেখতে যাবই। এটাই হচ্ছে নদের চাঁদের পণ। ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচবে না।
মানে সে যখন আকাশ পরিষ্কার ছিল এতদিন, সে তো অনেকদিন ধরে চাকরি করছে, সেই সময়টাতে কি করতো, এই সমস্ত ট্রেন ফ্রেনদেরকে মানে পার করে দিয়ে তারপর সে নদীর ধারে যে ব্রিজটি ছিল সেই ব্রিজের উপর গিয়ে চুপচাপ বসে থেকে নদীকে পর্যবেক্ষণ করত। এই যে অভ্যাসটা তার থেকে গেছে, এই অভ্যাসটা তার এখন ভীষণ করতে ইচ্ছা করছে এবং তার মনে হয়েছে সে যেন ওখানে না গেলে আর বাঁচবে না। 5 দিন আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। অর্থাৎ 5 দিন কন্টিনিউ 5 দিন আকাশ ভেঙে যেন মেঘ থেকে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি নদীকে কি রূপ দিয়েছে, মানে তার কতটা জল বেড়েছে, কি হয়েছে না হয়েছে না দেখলে যেন সে শান্তিই পাচ্ছে না। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করতে লাগলো। অর্থাৎ এখনো তো পৌঁছয়নি, পৌঁছানোর আগেই সে নদীর সেই রূপটি মনে মনে কল্পনা করতে লাগলো। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, মানে এগুলা বাচ্চা কাচ্চারা করে সেটা আলাদা ব্যাপার। এই 30 বছর বয়সে এসে একটা নদীর জন্য মায়া হচ্ছে, এইটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের রেল মাস্টার, অর্থাৎ সে স্টেশন মাস্টার, মানে সে তো একজন কর্মচারী, রেলওয়ে কর্মচারী। দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলোর তীব্র বেগে ছুটোছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমন ভাবে পাগলা হওয়া কি তার সাজে? অর্থাৎ সে তো সেই ট্রেনগুলোকে এগিয়ে দেওয়া, ট্রেনগুলোকে ছাড়া ইত্যাদি তার কাজ। সেই এত বড় একটা লোক, সে যদি নদীর জন্য পাগল হয়, এটি কি তার মানানসই হয়? নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না, মানে তার মনকে বোঝাতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, অর্থাৎ আমার যে এই যে ভালো লাগছে এটাতেই যেন আমার ভালো, মানে সে একটা ভালো তার আনন্দ উপভোগ করে মনে মনে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। মানে নদীকে যে সে এতটা ভালোবাসছে তার কৈফিয়ত সে দিতেই পারে। নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ হয়েছে। 4 দিন নদীকে সে চিরদিন নদীকে সে ভালোবাসেছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, মানে তার যেখানে বাড়ি সেই নদীটি হয়তো এত বড় নদী নয়, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? মানে ছোটবেলায় তুমি কি দেখেছো, এখন কি দেখছো, এত ছোট বড়র হিসাব কেই বা করে? দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো তার মমতা পাইয়াছিল। অর্থাৎ দেশের নদীটি ছোট হলেও তাকে সে ভীষণ ভালোবেসেছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারা প্রায় শুকিয়ে যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়াই ফেলেছিল। অর্থাৎ এক সময় ভীষণ খরা হয়েছিল, তো সেই সময় সেই নদীতে তো অল্প জল থাকে, সেই নদীটি প্রায় শুকিয়ে গিয়েছিল, অল্প একটু জল ছিল। তো সেই নদীর শুকনো অবস্থা দেখে নদের চাঁদের চোখ দিয়ে জল গড়িয়ে এসেছিল, অর্থাৎ নদের চাঁদ প্রায় কেঁদেই দিয়েছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, অর্থাৎ ভীষণ রোগে কষ্ট পেতে পেতে নিজেদের আত্মীয় মারা গেলে লোকে যেমন কাঁদে, নদের চাঁদও নদী শুকিয়ে যাওয়ার ফলে তেমনি কেঁদেছিল। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। অর্থাৎ এতক্ষণ এসে নদীর কাছে এসেছে, ব্রিজের কাছে এসে যখন নদীকে দেখলো, দেখেই সে স্তম্ভিত হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গেছে। অর্থাৎ 5 দিন আগেও যখন এসেছিল তখনও সে জলস্রোত চাঞ্চল্য সেগুলো দেখে গেছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। মানে সেই চাঞ্চল্যের মধ্যেও নদীর একটা যেন পরিপূর্ণতা ছিল। আজ যেন সেই নদী ক্ষেপে গেছে, মানে তার এত পরিমাণে জল বেড়ে গেছে যে নদী যেন ক্ষেপে গেছে। গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলেছে। অর্থাৎ এত পরিমাণে গাঢ় জল ফেনা আকারে ছুটে ছুটে যেন চলছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবতেছিল, অর্থাৎ এতক্ষণ নদের চাঁদ একটি ছোট্ট নদীর কথা ভাবছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হলো। মানে এতদিন ধরে যে সে চিনছে, 4 বছর তার চাকরি হয়েছে, 4 বছর, এই 4 বছরের চেনা নদীকে সে যেন অপরিচিত বলে মনে করছে। ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টের গাঁথা ধারকস্তম্ভর শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। যে ব্রিজটি আছে
ইট সুরকি দিয়ে তৈরি। সেই নদীতে শেষের দিকে বসে সে নদীকে প্রতিদিন দেখে। আজও সে সেইখানে গিয়ে বসলো। নদীর স্রোত বীজের সেই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে, অর্থাৎ নদীর যে স্রোত এসে সে ব্রিজের গায়ে লাগছে এবং ফেনা সৃষ্টি করছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়, অর্থাৎ ব্রিজের ওপর পর্যন্ত প্রায় জল চলে এসেছে, ইচ্ছে করলেই যেন সেটিকে হাত দিয়ে স্পর্শ করা যাবে। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগলো, মানে তার এসব দেখে ভীষণ আনন্দও হইল। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। পকেটের মধ্যে একটি চিঠি ছিল, সেই চিঠিটা বের করে স্রোতের মধ্যে দিয়ে দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিটা, অর্থাৎ চিঠিটা স্রোতের মধ্যে ভেসে চলে গেল। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হচ্ছে, মানে এত পরিমাণে উন্মত্ত পাগলা হয়ে গেছে সেই জলস্রোত যে তাকে দেখে তার জীবন্ত বলে মনে হচ্ছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলেছে, মানে এই নদীটা যেন নদীর চাঁদের সাথে খেলা করছে এবং সে যে চিঠিটা ফেললো সেই চিঠিটি যেন তাড়াতাড়ি লুকিয়ে ফেলছে নদীটি। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠিটি পকেটেই ছিল। একটু মমতা বোধ করিল বটেই, কিন্তু নদীর সাথে খেলা করার লোভটা সামলাতে পারলো না। একখানি পাতা ছিড়িয়া দুমড়াইয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগলো। মানে এই 5 দিন তো বাড়ি থেকে বেরোতে পারেনি, সে তার বউকে তার মনের ভাব প্রকাশের জন্য 5 পাতার একটা চিঠি লিখেছিল। সেই চিঠিটি তার পকেটেই ছিল। সেই চিঠিটি ছিঁড়ে ছিঁড়ে সে নদীতে ফেলতে শুরু করলো। তারপর নামিল বৃষ্টি, মানে মেঘাচ্ছন্ন তো ছিলই, বৃষ্টি নামলো। সে কি মুষলধারায় বর্ষণ। ঘন্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছে, অর্থাৎ 3 ঘন্টা বৃষ্টি বন্ধ ছিল, তারপর যেন নতুন ভাবে আবার বৃষ্টি শুরু হয়েছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিলে উঠিল না, অর্থাৎ সে ব্রিজের উপর বসে বসেই ভিজতে লাগলো। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছে, তার সঙ্গে বৃষ্টি ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ যেন একটা সঙ্গত সৃষ্টি করেছে, যে নদের চাঁদের মনে হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে, অর্থাৎ যে মেঘ ডাকার আওয়াজটা শুরু হয়েছিল এবং তাছাড়াও নদের চাঁদ তো ভিজেই ছিল, মনে হচ্ছিল যেন সেই শব্দ শুনতে শুনতে মেঘ ডাকার শব্দ তার পুরো শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিকে অন্ধকার ছাইয়া গেল। সে গিয়েছিল সন্ধ্যাবেলা, বিকালবেলা ধীরে ধীরে সন্ধে নামলো, চারিদিকে অন্ধকার হয়ে গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। সামান্য একটু কমেছিল, আবার জোরে শুরু হলো। ব্রিজের ওপর দিয়া একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়ালো, অর্থাৎ ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দ পেল, আকস্মিক সেটার আঘাত পেল। মানে ট্রেনটি যে তুমি রেল লাইনে হয়তো বসোনি, পাশে বসছো, ট্রেনটি যে যাবে তো একটু তো ট্রেনটি তো আশেপাশেও একটু বড় স্পেস থাকে, তো সেটি যায় ধাক্কা মারছে। ধাক্কা মারাতে কিছুক্ষণের জন্য সে পড়ে গেছে, তারপর সে দিশেহারা হয়ে অতি কষ্টে উঠে দাঁড়ালো। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। হঠাৎ তার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচু এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়ে থাকা তার উচিত হয়নি, অর্থাৎ এই নদীর ধারে এতক্ষণ বসে থাকা তার উচিত হয়নি। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক করে গড়া ব্রিজ, যে নদী এমন ভাবে খেপিয়ে যেতে পারে তাহাকে বিশ্বাস নেই। মানে এই নদী কখন যে কি করবে বিশ্বাস পাওয়া মুশকিল। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। যাই হোক, ওটা খুব একটা বেশি বড় অ্যাক্সিডেন্ট হয়নি, মানে সেই হালকা আঘাত পেয়েছিল, আঘাত পেয়ে সে পড়ে গেছিল। তারপর সে সেখান থেকে উঠে ধীরে ধীরে রেল লাইন ধরে, রাত্রি হয়েছে তো নিচ দিয়ে যেতেও পারবে না, রেল লাইন ধরে ধরে স্টেশনের দিকে এগোতে লাগলো। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ব্রিজটা ভাঙ্গিয়া ভাসাইয়া লইয়া দুপাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারবে কি? মানে নদী কেন বিদ্রোহ করছিল? তাকে যে বাঁধ দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে, সেই কারণে নদী বিদ্রোহ করেছিল। তো এই কারণেই নদীর বিদ্রোহ এই গল্পেরও নাম, যে এই যে ব্রিজ আমরা দেই, ব্রিজকে আটকানোর চেষ্টা করি বা একটা নির্দিষ্ট পথ দিয়ে তাকে যাবার ব্যবস্থা করে দিই, এটাই হলো নদীর বিদ্রোহের অন্যতম কারণ। সে সবকিছু ভেঙে যেন নিজেই নিজের পথ
তৈরি করে নিতে চাইছিল, কিন্তু সেটা পারবে কি? পারলেও মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়ে তুলবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোট আর কতদিন লাগবে, মানে সেই ব্রিজ ভাঙতে আবার তার কতদিন লাগবে তার কোনো ঠিক নেই। স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। স্টেশনের কাছে একটা নতুন রং করা ব্রিজ ছিল, সেটির জন্য তার গর্ব হতো। আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল এই ব্রিজের, এটা না বানালেও তো হতো। বোধ হয় এই প্রশ্নের জবাব দেবার জন্যই পেছন হইতে 7 নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি, একটা 7 নাম্বার ডাউন মানে যেটা আসছিল প্যাসেঞ্জার ট্রেন, সেটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে। অর্থাৎ সে রেল লাইন ধরে হাঁটছিল, হাঁটতে হাঁটতে সে সেই রেলের নিচেই পড়ে মারা গেল, অর্থাৎ রেল তাকে পিষে দিয়ে চলে গেল স্টেশনের দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবেসেছে, সেই স্টেশনের দিকে ট্রেনটি চলে গেল। এটি ছিল মূলত এই গল্পের আলোচনা। আমরা এই গল্প থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং কিছু প্রসঙ্গমূলক মানে ছোট ছোট 3-4 লাইন 5 লাইনের কিছু প্রশ্ন আলোচনা করব। আজ তাহলে এটুকুই। টির নাম নদীর বিদ্রোহ হওয়ার পেছনে যুক্তি কি বলে তোমার মনে হয়? মানিক বন্দ্যোপাধ্যায় তার নদীর বিদ্রোহ গল্পে প্রকৃতির প্রতিশোধের কাহিনী শুনিয়েছেন। সভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করতে গিয়ে মানুষ প্রকৃতিকে কাঠগড়ায় তুলেছে। প্রকৃতির স্বাধীনতা খর্ব করে নিজের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সে গাছ কেটেছে, নদীতে বাঁধ দিয়ে তার স্বাভাবিক গতি রুদ্ধ করেছে, বাতাসে মিশিয়েছে বিষ। গল্পে নদের চাঁদ হয়ে উঠেছে মানব সভ্যতার প্রতীক, আর নদী প্রকৃতির প্রতিভূ। তাই নদীর বিদ্রোহ আসলে হয়ে উঠেছে প্রকৃতির প্রতিবাদের কাহিনী। রওনা করিয়া দিয়া, কোন ট্রেনটির কথা বলা হয়েছে? ট্রেনটিকে রওনা করানোর পর কি ঘটল? নদীর বিদ্রোহ গল্প থেকে উদ্ধৃত অংশে 4:45 প্যাসেঞ্জার ট্রেনটির কথা বলা হয়েছে। ট্রেনটিকে রওনা করানোর পর স্টেশন মাস্টার নদের চাঁদ তার নতুন সহকারীকে নিজের প্রস্থান করার কথা জানায়। তারপর আর হয়তো বৃষ্টি হবে না এই অনুমান ব্যক্ত করে সহকারীর সমর্থন প্রত্যাশা করে। সহকারীও সহমত ব্যক্ত করলে সে নদীর দিকে রওনা হয়ে যায়। আজ্ঞে হ্যাঁ ও আজ্ঞে না, এই দুই সংক্ষিপ্ত বক্তব্য থেকে নদের চাঁদের সহকারীর চরিত্র সম্পর্কে কি ধারণা করা যায় তা সংক্ষেপে লেখো। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পটির প্রধান ও প্রায় একমাত্র চরিত্র হল নদের চাঁদ। সে ছাড়া আরেকটি যে অতি সংক্ষিপ্ত মানব চরিত্র এই গল্পে দেখা যায় সে হলো তার সহকারী। লেখকের বিবৃতি থেকেই জানা যায় সহকারী নতুন নিযুক্ত। সে খুব সাধারণ অধস্তন কর্মচারীর মতোই তার ঊর্ধ্বতন পদাধিকারীর প্রতি আনুগত্য প্রদর্শন করে তার বক্তব্যে সহমত জ্ঞাপন করেছে। কিন্তু পারিবে কি? কি পারা নিয়ে নদের চাঁদ সংশয় প্রকাশ করেছে? সংশয়ের কারণ কি ছিল? নদীর বিদ্রোহ গল্পে বর্ষার উন্মত্ত জলরাশির তাণ্ডব দেখে নদের চাঁদের মনে হয়েছিল এতকালের বন্দি নদী আজ বুঝি সুযোগ পেয়ে মানব সভ্যতার উপর প্রতিশোধ নেবে। সে হয়তো মানুষের তৈরি ব্রিজ বাঁধ ভেঙে চুরমার করে নিজের চলার পথ করে নেবে। কিন্তু এই সাফল্য নিয়ে নদের চাঁদের সন্দেহ ছিল। নদের চাঁদ জানতো নদী আজ সব ভেঙে দিলেও আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের বলিয়ান মানব সভ্যতা সে সবই আবার তৈরি করার ক্ষমতা রাখে। এটাই সংশয়ের কারণ। নদের চাঁদের দেশের নদী ও কর্মক্ষেত্রের নদীটির মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। নদের চাঁদ তার দেশের যে নদীটির পাশে জন্ম নিয়েছে ও বেড়ে উঠেছে সেই নদীটি অতি ক্ষীণকায়া, অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো নদের চাঁদ তাকে ভালোবাসত। একবার অনাবৃষ্টির সময় সেই নদীর ক্ষীণস্রোত প্রায় শুকিয়ে যেতে দেখে নদের চাঁদ কেঁদে ফেলেছিল। অন্যদিকে তার কর্মক্ষেত্র থেকে 1 মাইল দূরে যে নদীটিকে দেখতে
নদের চাঁদ বারবার ছুটে যেত। সেই নদীটি ছিল তুলনায় বড়। বর্ষার জল পেয়ে সেই নদী ফুলে ফেঁপে উঠে দুকুল ভাসিয়ে দিত। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। নদের চাঁদের মনের এই আনন্দের স্বরূপ প্রস্ফুটিত করো। গ্রাম বাংলার ছেলে, নদের চাঁদের জন্ম, শৈশব, বেড়ে ওঠা, আশা আকাঙ্ক্ষা সবই নদীকে কেন্দ্র করে। নদীর সাথে তার আত্মিক সম্পর্ক। নদীর ক্ষীণধারা দেখে সে মনে আঘাত পায়। আবার বর্ষণপুষ্ট স্ফীতকায় নদী তার মনে পুলক জগায়। নদীর প্রতি এই রূপ প্রেম তার যে সাজে না, একথা সে বুঝলেও তার মনকে বোঝাতে পারে না। কোথাও যেন নিজের এই পাগলামিতে সে আনন্দ উপভোগ করে। নদীর বিদ্রোহ গল্পের মুখ্য চরিত্র নদের চাঁদ, যে অখ্যাত অনামা স্টেশনের স্টেশন মাস্টার। সেই স্টেশনটি সম্পর্কে ছোট ও তুচ্ছ বিশেষণ দুটি ব্যবহার করা হয়েছে, তা সম্পর্কে লেখো। নদের চাঁদ যথেষ্ট প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও নদীর প্রতি তার আকর্ষণ ছিল লাগাম ছাড়া। নদীকে নিয়ে তার শিশুসুলভ আচরণ প্রসঙ্গে লেখক বলেছেন যে, স্টেশন যত ছোটই হোক, স্টেশন মাস্টারের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন নদের চাঁদের নদীকে নিয়ে এই পাগলামি সাজে না। এই প্রসঙ্গে আলোচ্য উদ্ধৃতিটি ব্যবহৃত হয়েছে। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। ছেলে মানুষের মতো বলার কারণ কি? নদের চাঁদের ঔৎসুক্য হয়েছিল কেন? চঞ্চলমতি শিশুদের ধৈর্য খুব কম। খুব অল্পেই ওদের ধৈর্যচ্যুতি ঘটে। নদের চাঁদও একটানা 5 দিন অবিশ্রান্ত বর্ষণের ফলে নদীকে দেখতে না পেয়ে অধৈর্য হয়ে পড়ে। বয়সের তুলনায় তার এই অধৈর্যকে লেখক ছেলে মানুষের সাথে তুলনা করেছেন। শৈশব থেকেই নদীর সাথে নদের চাঁদের সখ্য। তার কর্মস্থলের কাছাকাছি নদীটিকে প্রতিদিন দেখতে যেত। 5 দিন অবিশ্রান্ত বর্ষণে যেতে না পারায় নদীটির চেহারা কেমন হয়েছে তা দেখার জন্য সে ঔৎসুক্য হয়েছিল। ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। কোন ব্রিজের কথা বলা হয়েছে? সেই ব্যক্তি ব্রিজের দিকে হাঁটতে লাগলো কেন? নদীর বিদ্রোহ গল্প থেকে উদ্ধৃত অংশে নদের চাঁদ যে স্টেশনের স্টেশন মাস্টার, সেখান থেকে 1 মাইল দূরে উপরে নতুন তৈরি ব্রিজটির কথা বলা হয়েছে। নদের চাঁদ ছিল প্রকৃতিপ্রেমিক। বিশেষত নদীর প্রতি তার ছিল অপরিসীম আকর্ষণ। সে প্রায় রোজই নদীর পাশে বসে সময় কাটায়। বিগত 5 দিন ধরে মুষলধারায় বৃষ্টির জন্য সে নদীকে দেখতে যেতে পারেনি। তাই কিছুক্ষণের জন্য বৃষ্টি থামতেই সে নদীকে দেখার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। কার না বাঁচার কথা বলা হয়েছে? নদীকে না দেখলে সে বাঁচবে না কেন? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের মুখ্য চরিত্র নদের চাঁদ, নদীকে না দেখলে বাঁচবে না বলা হয়েছে। নদের চাঁদ জন্ম থেকেই নদীর পাশে বড় হয়েছে। নদী তার জীবনে শ্বাস প্রশ্বাসের মতোই মূল্যবান। নদীকে ছেড়ে সে কখনো থাকেনি। এমনকি বরাত জোরে তার কর্মক্ষেত্রে সে নদীকে পাশে পেয়েছে। তাই নদীর প্রতি তার আকর্ষণ যেন পাগলামিতে পরিণত হয়েছে। এ কারণেই নদীকে না দেখলে সে বাঁচবে না। হোক তা হোক বলতে কি বোঝানো হয়েছে? উক্তিটির মধ্যে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। আকাশ মেঘাচ্ছন্ন এবং যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র নদীর প্রতি অমোঘ আকর্ষণের জন্য নদের চাঁদকে নদী দেখতে যেতেই হবে, এই ভাবনাটি বোঝাতেই তা হোক শব্দটি ব্যবহৃত হয়েছে। উক্তিটির মধ্যে দিয়ে নদের চাঁদের একগুঁয়েমি ও ছেলে মানুষই প্রকাশ পেয়েছে। 5 দিনের একটানা বর্ষণে তার নদী দর্শনে সাময়িক ছেদ পড়লেও বৃষ্টি থামার সাথে সাথে তার নদী দেখার বাসনা তীব্র আকার ধারণ করে। আর 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল।
4 বছরের চেনা বলার কারণ কি? আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হলো কেন? 4 বছর হলো নদের চাঁদ স্টেশন মাস্টারের দায়িত্বভার গ্রহণ করে এই অঞ্চলে এসেছে। তাই নদীটির সাথে তার 4 বছরের চেনা। নদের চাঁদ তার কর্মস্থলের অনতি দূরেই অবস্থিত, বর্ষার জলে পুষ্ট। নদীটিতে 5 দিন আগে পঙ্কিল জলস্রোতে যে চাঞ্চল্য দেখে গিয়েছিল, তাতে ছিল পরিপূর্ণতার আনন্দ। কিন্তু 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পর সে চেনা নদীর রূপই প্রত্যক্ষ করবে ভেবেছিল। কিন্তু নদের চাঁদ দেখল নদী আরো বেশি ভয়ঙ্কর ও অপরিচিত হয়ে উঠেছে। কেউ তো তাহাদেরই একজন। সে কে? তাকে কাদের একজন বলা হয়েছে? সে বলতে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের 30 বছর বয়সী স্টেশন মাস্টার নদের চাঁদকে বোঝানো হয়েছে। নদের চাঁদ একটি স্টেশনের স্টেশন মাস্টার ছিল। স্টেশন মাস্টারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দিনরাত সব মেল, প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির আসা যাওয়া নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে, তাদেরই একজন হলো স্টেশন মাস্টার। কাজেই এই দায়িত্বপ্রাপ্ত নদের চাঁদের নদী নিয়ে পাগলামি মানায় না বলে লেখক জানিয়েছে। না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। এই উক্তি থেকে বক্তার কোন মনোভাবের পরিচয় পাও? কে নদীকে অপরূপ রূপ দিয়েছে? আলোচ্য উক্তিটি থেকে নদীর বিদ্রোহ গল্পের মুখ্য চরিত্র নদের চাঁদের নদীর প্রতি মুগ্ধতা ও ভালোবাসা ব্যক্ত হয়েছে। আজন্ম নদীর পাশে মানুষ হওয়া নদের চাঁদ নদীর প্রতি প্রতিটি ওঠাপড়া, প্রতিটি পরিবর্তন দেখে আনন্দ পেত। বর্ষার প্রবল জলধারা তার বিশীর্ণা ক্ষীণকায়া নদীকে যে কি অপরূপ রূপ দিয়েছে তা দেখার জন্য সে পাগলপাড়া হয়ে উঠেছিল। 5 দিন ব্যাপী প্রবল বৃষ্টিপাত নদীকে পরিপুষ্ট করে তাকে অপরূপ রূপ দিয়েছিল। ও ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদ কেন ভয় পেয়েছিল? ছোটবেলা থেকেই নদীর সাথে সখ্য থাকায় নদের চাঁদ নদীর সব পরিবর্তন বুঝতে পারত। নদীর উত্তাল জলরাশি দেখে সে বুঝেছিল আজ নদী বিদ্রোহী। আধুনিক প্রযুক্তি ও সভ্যতা নদীর স্বাধীনতা খর্ব করে তাকে বন্দী করার চেষ্টা করছে। আজ উন্মত্ত বর্ষার সহযোগিতায় নদী তার প্রতিশোধ নিতে উদ্যোগী। মানবতার একমাত্র প্রতিনিধি রূপে সে যেহেতু গর্জনশীল জলধারের ওপর উপস্থাপিত রয়েছে, তাই সে চিন্তায় অবসন্ন ও ভীত হয়ে উঠেছিল। বোধ হয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই। কোন প্রশ্ন? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি হয়েছিল? নদীর ভয়ঙ্কর রূপ দেখে নদের চাঁদ অনুভব করেছিল যে তাকে সভ্য সমাজের প্রতিনিধি ভেবে নদী যেন বুঝিয়ে দিয়েছিল যে তার উপর ব্রিজ গড়ে মানুষ অন্যায় করেছে। তখন তার মনে হয়েছিল ব্রিজের কি প্রয়োজন? মানবজাতির প্রতিনিধি হিসাবে যে ব্রিজ নিয়ে নদের চাঁদ গর্ব করত, সেই ব্রিজের প্রয়োজনীয়তা নিয়েই তার মনে প্রশ্ন ওঠে। যন্ত্র সভ্যতা যে মানুষকেই ধ্বংস করেছে তা বোঝানোর জন্যই হয়তো বা পেছন থেকে 7 নাম্বার ডাউন প্যাসেঞ্জার চাকায় নদের চাঁদকে মরতে হয়। এ যেন নিয়তিরই পরিহাস। একটু মমতা বোধ করিল বটে। কিসের জন্য তার মমতা বোধ হলো বটে বলার কারণ কি? বর্ষার আবহাওয়ায় বিরহাতুর নদের চাঁদ একবার তার স্ত্রীকে 5 পাতার একটা চিঠি লিখেছিল। সেটি তার পকেটেই ছিল। নদীর উন্মত্ত জলরাশির সাথে খেলতে খেলতে সে চিঠির পাতাগুলি একের পর এক জলে ফেলার সময় চিঠিটির জন্য তার মনে মমতাবোধ জাগে। ছুঁয়ে চিঠিটি ছিঁড়ে ফেলতে নদের চাঁদের একটু খারাপ লাগলেও নদীর সাথে খেলার লোভটুকু সে সামলাতে পারল না। এটা বোঝাতেই বটে শব্দটি ব্যবহৃত হয়েছে। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। কোন ব্রিজের কথা বলা হয়েছে? সেখানে এসে নদের চাঁদ কি দেখে স্তম্ভিত হয়ে গেল? মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের
মুখ্য চরিত্র নদের চাঁদ, যে অখ্যাত স্টেশন মাস্টার ছিল, সেখান থেকে মাইলখানেক দূরে নদীর উপর যে নতুন ব্রিজটি তৈরি হয়েছিল, এখানে তার কথা বলা হয়েছে। একটানা 5 দিন বৃষ্টির পর নদের চাঁদ নদীটিকে দেখে স্তম্ভিত হয়ে যায়। কদিন আগে সে নদীর পঙ্কিল জলের যে উল্লাস ও চঞ্চলতা দেখে গিয়েছিল, আজ অতিবৃষ্টির পর তা যেন পরিণত হয়ে ভয়ঙ্করভাবে ফুঁসছে। আজও সে সেইখানে গিয়া বসিল। সে কোথায় গিয়ে বসল? তার সেখানে বসার কারণ কি ছিল? নদীর বিদ্রোহ গল্প অনুসারে নদের চাঁদ যে স্টেশন মাস্টার ছিল, তার 1 মাইল দূরে নদীর উপরে একটি নতুন রং করা ব্রিজ ছিল। সেই ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টের গাঁথা ধারক স্তম্ভের কিনারায় বসে সে রোজ নদীকে দেখত। সেদিন ও নদের চাঁদ সেখানেই গিয়ে বসল। ব্রিজের ধারক স্তম্ভের কিনারায় বসে নদীকে দেখলে নদীবক্ষের উপর থেকে নদীর বিস্তার সহ সামগ্রিক রূপটাই দর্শকের চোখে ধরা পড়ে। তাই নদের চাঁদ সেখানেই বসত। ধন্যবাদ। অনেকক্ষণ ধরে ভিডিও দেখলে এবং প্রশ্নোত্তর মনোযোগ সহকারে দেখলে, তো তাদের জন্য, যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব।